পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার কে? হয়তো বলবেন টেড বান্ডি বা জেফ্রি ডাহমার অথবা জ্যাক দ্য রিপার, কিন্তু আমার মতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার পাকিস্তানের জাভেদ ইকবাল, যার ঘটনা শুনলে আপনার মনে হতে পারে জেফ্রি ডাহমার বা টেড বান্ডি অনেক ওভাররেটেড সিরিয়াল কিলার। জাভেদ ইকবাল এতটাই ভয়ঙ্কর সিরিয়াল কিলার ছিল যে সে ধরা পড়ার পর পাকিস্তানের আদালত তাকে মোস্ট ড্রামাটিক ওয়েতে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ঠিক এইভাবে জাভেদ ইকবালকে পাবলিকলি সবার সামনে মিনারে পাকিস্তান থেকে তারই ব্যবহার করা লোহার চেইন দিয়ে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে। এরপর তার মৃতদেহকে 100 টুকরো করা হবে এবং ওই টুকরোগুলোকে ড্রাম ভর্তি অ্যাসিডে ডুবিয়ে ডিজলভ করা হবে। অর্থাৎ পৃথিবীর বুকে জাভেদ ইকবালের কোনো নাম নিশানাও রাখা হবে না। কে এই জাভেদ ইকবাল? কেন একটি আদালত এরকম ভয়ঙ্কর এবং বিভৎসভাবে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিল? কেন আমার কাছে মনে হয় জাভেদ ইকবাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে আন্ডাররেটেড সিরিয়াল কিলার? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1999 সালের জুলাইয়ের 9 তারিখ ফয়সাল রাজ্জাক নামের এক 9 বছরের ছেলে প্রতিদিনকার মতোই কারখানায় কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়, কিন্তু সেদিন সে কারখানায় পৌঁছায় না। ইনফ্যাক্ট ওই দিনই তার বাবা মা তাকে শেষবারের মতো দেখতে পায়। এর কিছুদিন পরেই 13 বছরের শাকিল হাসান স্কুলে যাবার জন্য ঘর থেকে বের হয়, কিন্তু ফয়সাল রাজ্জাকের মতো সেও স্কুলে পৌঁছায় না। কয়েক সপ্তাহ পর আরেক টিনেজার ফারাজ খান আটা কেনার জন্য ঘর থেকে বের হয় এবং আর কোনোদিন ঘরে ফেরে না। এভাবেই পাকিস্তানের লাহোরের সবচেয়ে জনবহুল এলাকার অলিগুলি এবং রাস্তাঘাট থেকে এক এক করে গরিব, এতিম, অনাথ বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছিল। কিন্তু গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণেই হয়তো তাদের এই নিখোঁজ হয়ে যাওয়াটা নিয়ে কেউ মাথা ঘামায়নি। ওই বছরের অক্টোবরে হারিয়ে যাওয়া ওই ছেলেগুলোর লিস্টে আরেকটি নাম যোগ হয়, যার নাম ইজাজ মোহাম্মদ। পরিবারের সবাই যাকে আদর করে ডাকত কাকা। কাকা এবং তার বড় ভাই দুজনেই তেলের শিশি নিয়ে মিনারে পাকিস্তানের পার্কে ঘুরে বেড়াত এবং টাকার বিনিময়ে কাস্টমারের মাথা এবং ঘাড় মাসাজ করে দিত। দুই ভাইয়েরই পায়ের গোড়ালিতে একটা ব্রেসলেট ছিল, যেটা মূলত পাকিস্তানের শিয়ারা পরত। একদিন মিনারে পাকিস্তানের বাগানে তাদের কাছে দুটি অল্পবয়স্ক ছেলে এসে বলল, আমাদের বসের মাসাজ দরকার, যদি তোমরা আমাদের সাথে আসো তাহলে বস তোমাদের ডবল টাকা দিবে। কাকার বড় ভাই পার্কে অন্য কাস্টমারকে মাসাজ দিচ্ছিল, তাই ছেলে দুটির সাথে মাসাজ দেওয়ার জন্য কাকা রওনা দেয়। সেখান থেকে কাকা আর কোনোদিন ফিরে আসে না। এভাবেই লাহোরের অল্প বয়সী গরিব ছেলেগুলি অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, আর হয়তো এভাবেই চলতে থাকতো। কিন্তু নভেম্বরের শেষের দিকে লাহোরের পুলিশ স্টেশনে একটা চিঠি এসে পৌঁছায়, যেখানে জাভেদ ইকবাল নামের এক ব্যক্তি কনফেস করে সে লাহোরের 100 ছেলেকে রেপ করেছে এবং খুন করেছে। ওই 100 ছেলের নাম, ঠিকানা সবকিছু দেয়া ছিল ওই চিঠিতে, এবং চিঠির শেষে ছিল একটা ঠিকানা, 16B রাভি রোড। পুলিশের কাছে এই চিঠি খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না। এজন্যই এরকম একটা চিঠি পেয়েও শুধুমাত্র নাম কাওয়াস্তে তদন্তের জন্য ডিএসপি তারিক কাম্বো কিছু অফিসার নিয়ে পৌঁছান ওই ঠিকানাতে। গেটে কয়েকবার নক করতেই গেট খুলে দেয় চশমা পরা মধ্যবয়স্ক এক লোক, যাকে দেখলে আর যাই মনে হোক সিরিয়াল কিলার মনে হয় না। মধ্যবয়স্ক ওই লোকটিই ছিল জাভেদ ইকবাল। পুলিশ ওই চিঠির ব্যাপারে জাভেদ ইকবালকে জিজ্ঞাসা করতেই জাভেদ ইকবাল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পাগলের মতো আচরণ করতে থাকে। এক পর্যায়ে জাভেদ ইকবাল নিজের পিস্তল নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে বলে, পুলিশ এখান থেকে চলে না গেলে সে সুইসাইড করবে। ডিএসপি এবং অন্যান্য অফিসাররা জাভেদকে শান্ত হতে বলে এবং জাভেদের বাড়ির রুমগুলো বাইরে থেকে দেখে সন্দেহজনক কিছু না পেয়ে তারা ফিরে চলে যায়। তাদের বিশ্বাসই হয় না যে এরকম একজন লোক কাউকে খুন করতে পারে। ডিএসপি এরপর থানায় ফিরে গিয়ে তার রিপোর্টে লেখে, জাভেদ ইকবাল একজন পাগলা কিসিমের মানুষ এবং এরকম একজন মানুষের পক্ষে 100টা খুন করা সম্ভব না। এর কিছুদিন পর জাভেদ ইকবাল তৎকালীন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় উর্দু পত্রিকা ডেইলি জাংয়ের অফিসে একটা পার্সেল পাঠায়। ডেইলি জাংয়ের তৎকালীন ক্রাইম সেকশনের এডিটর ছিলেন জামিল চিশতি। পার্সেলটি উনিই রিসিভ করেন। ওই পার্সেলের ভেতরে ছিল পুলিশকে পাঠানো ওই চিঠিটা, কিন্তু এইবার চিঠির পাশাপাশি জাভেদ ইকবাল পাঠিয়েছিল একটা ডায়েরি, আর ওই ডায়েরির ভেতরে ছিল 75টা ছেলের ছবি,
যাদের সবার বয়স 6 থেকে 16 বছরের ভেতর ছিল। জাভেদ ইকবাল ওই ডায়েরিতে তার 100টা খুনের বিস্তারিত বিবরণ দিয়েছিল। প্রথমে থাকতো ভিকটিমের ছবি, তার নিচে থাকতো ভিকটিমের নাম, ঠিকানা, এবং তার নিচে ডিটেইলে লেখা থাকতো জাভেদ কোন ছেলেকে কোথা থেকে উঠিয়েছে, ওই ছেলের পরনে কোন জামা কাপড় ছিল, কিভাবে সে ছেলেগুলোকে রেপ করেছে, তাদের গলায় লোহার চেইন পেঁচিয়ে তাদেরকে খুন করেছে, খুনের পর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ড্রামে ডুবিয়ে কিভাবে লাশগুলিকে সে ডিজলভ করেছে। জামিল চিশতি এই পুরো ডায়েরি পড়ে একটা কথাই চিন্তা করেন, এখানে দুইটা পসিবিলিটি আছে, হয় এগুলো মিথ্যে এবং কেউ একজন জাভেদ ইকবাল নামে একজন লোককে ফাঁসানোর চেষ্টা করছে, অথবা 2, এগুলো সব সত্যি এবং জাভেদ ইকবাল একটা পিশাচ। জামিল চিশতি ফিল করলো দুটোর যেটাই সত্যি হোক 16B রাবি রোড এই ঠিকানায় একবার যাওয়া দরকার। জামিল চিশতি তখন তার অফিসের একজন লম্বা স্বাস্থ্যবান লোককে সাথে নিয়ে গেলেন এবং তাকে বললেন, কেউ জিজ্ঞেস করলে তুমি বলবে তুমি পুলিশের লোক। 16B রাবি রোডে পৌঁছে জামিল এবং তার পার্টনার দেখল দরজায় তালা ঝুলছে। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জামিল ওই বাসার মালিককে খুঁজে বের করে। বাড়িওয়ালা মনেও করতে পারে না যে লোকটিকে সে বাড়ি ভাড়া দিয়েছে তার নাম কি। এইটা ছিল জাভেদ ইকবালের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। জামিল চিশতি ওই বাড়িওয়ালাকে চিঠির ব্যাপারে জানায় এবং তার পার্টনারকে দেখিয়ে বলে, বাড়িতে ঢোকার অনুমতি না দিলে আপনার সমস্যা হতে পারে। বাড়িওয়ালা এই পুরো ঘটনাটিকে পুলিশ ইনভেস্টিগেশন মনে করে তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। অবশেষে বাড়িওয়ালার অনুমতি নিয়ে জামিল এবং তার পার্টনার দেয়াল টপকে ভেতরে ঢুকে। প্রথমে বাইরে দিয়ে সব ঠিকঠাক মনে হলেও বাড়ির ভেতরে ঢোকার পর শেষ মাথায় তারা একটি রুম খুঁজে পায়, আর এই রুমটি পুলিশ আগের বার মিস করে গিয়েছিল। রুমের ভেতর ঢুকে জামিল, তার পার্টনার এবং বাড়িওয়ালার মাথা ঘুরে পড়ে যাওয়ার দশা। ডায়েরিতে যেভাবে লেখা ছিল ঠিক ওই রকমই লোহার চেইন, অ্যাসিডের 2টি ড্রাম এবং দেয়ালের বিভিন্ন জায়গায় রক্তের ছিটা। জাভেদ ইকবাল তার ডায়েরির শেষ দিকে লিখেছিল যাতে প্রমাণ খুঁজতে সুবিধা হয়, এজন্য সে একটা বড় ব্যাগের ভেতর ওই 100টা বাচ্চা ছেলের জুতা রেখে দিয়েছিল এবং আরেকটা ব্যাগে ওই ছেলেগুলোর জামা কাপড় রেখে দিয়েছিল। এছাড়াও শেষ কয়েকটি খুনের সময় জাভেদ অ্যাসিডের পরিমাণ কমিয়ে পানির পরিমাণ বাড়িয়ে দিয়েছিল যাতে লাস্ট ভিকটিমদের শরীর পুরোপুরি ডিজলভ না হয়, আর যাতে কেউ মনে করতে না পারে এই পুরো ঘটনা জাভেদ ইকবালের বানানো। অ্যাসিডের ড্রাম দুটির ঢাকনা সরাতেই একটির মধ্যে দেখা যায় অর্ধগলিত কারো পেট এবং অন্য ড্রামের ভেতর একাধিক পায়ের গোড়ালি। একটা পায়ের গোড়ালিতে আবার লোহার ব্রেসলেট পরা ছিল, যেটা দেখে পরবর্তীতে শনাক্ত করা যায় ওই পায়ের গোড়ালি দুটি ইজাজ মোহাম্মদ ওরফে কাকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জাভেদ ইকবালকে খোঁজা শুরু করে, কিন্তু জাভেদ ইকবাল যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। পরদিন জামিল চিশতি তার পত্রিকার ডেইলি জাংয়ের শিরোনাম করেন জাভেদ ইকবালকে নিয়ে এবং সাথে ছেপে দেন ওই 75টা ছেলের ছবি। মুহূর্তেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে পুরো পাকিস্তানে। নিহতদের পরিবার পরিজন এসে জামা কাপড় এবং জুতো দেখে শনাক্ত করতে থাকে। তাদের চিৎকারে, কান্নায়, আহাজারিতে লাহোরের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তারা তাদের সন্তানদের লাশ চায়, কিন্তু কোথায় লাশ? জাভেদ ইকবাল তো খুন করে লাশ টুকরো টুকরো করে অ্যাসিডে ডুবিয়ে নদীতে ফেলে আসতো। পুরো পাকিস্তান নড়ে চড়ে বসে এই একটি ঘটনায়। জাভেদ ইকবাল পত্রিকায় পাঠানো চিঠিতে বলেছিল পুলিশের হাতে ধরা পড়ার আগেই সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, কিন্তু পুলিশ তার এই কথা বিশ্বাস করেনি। এরপর পাকিস্তান পুলিশ তাদের এই যাবৎকালের ইতিহাসের সবচেয়ে বড় ম্যানহান্ট চালায় জাভেদ ইকবালকে খুঁজে বের করার জন্য। কিন্তু জাভেদ ইকবালকে খুঁজে বের করতে হলে আগে জানতে হবে জাভেদ ইকবাল কে, অথবা জাভেদ ইকবাল কি। পুলিশ তদন্ত শুরু করে জাভেদ ইকবালের অতীত নিয়ে। সবার মনে একটাই প্রশ্ন, কে জাভেদ ইকবাল, কি তার ইতিহাস, কেন সে অল্প বয়স্ক 100টা বাচ্চাকে এভাবে খুন করলো, এতগুলি খুনের পেছনে কারণ কি? এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে জার্নিটা শুরু করতে হবে জাভেদ ইকবালের ছোটবেলা থেকে, এবং আরও জানতে হবে এই খুনগুলি কি জাভেদ ইকবাল একা করেছিল, তার সাথে অন্য কেউ ছিল।